This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH আর এবার নজর রাখতে হচ্ছে টপ 10 ব্রেকিং নিউজে। পুজোর সরকারি অনুদানের পরও থামছে না চাঁদার জুলুম। বেলঘরিয়ায় চাঁদার জুলুমের প্রতিবাদী তরুণের ওপর চরম নির্যাতন দুষ্কৃতীদের। আক্রান্ত তরুণের অবস্থা আশঙ্কাজনক। কামারহাটি 25 নম্বর ওয়ার্ডে গুন্ডারাজ। আজকে দ্বিতীয় ব্রেকিং, সরকার পালন করছে খেলা হবে দিবস, আর সেদিনই আদিবাসী রেফারিকে লাথি মারছে তৃণমূল নেতা। পশ্চিম মেদিনীপুরে মাঠে ঢুকে রেফারিকে লাথি, তৃণমূল চেয়ারম্যানের ভাইপো রাজা খানের গুন্ডামি। আজকে 3 নম্বর ব্রেকিং, দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চে টান নাটক। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে বাধা দেওয়ার অভিযোগ। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর টিমকে বাধা দেওয়ার অভিযোগ হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। আজকে 4 নম্বর ব্রেকিং, হঠাৎ বলা হয় ট্রেলার লঞ্চ করা যাবে না, দাবি দ্য বেঙ্গল ফাইলসের পরিচালকের। ট্রেলার লঞ্চ করতে হোটেল বুক করা হয়, এমনটাই জানান তিনি। কার নির্দেশেই বাধা, এই প্রশ্নে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন পরিচালক। কেউ বাধা দেয়নি, পাল্টা দাবি হোটেল কর্তৃপক্ষের। আর তৃণমূল বলছে ছবি নিয়ে হাইপ তুলতেই নাকি এই নাটক। আজকের 5 নম্বর ব্রেকিং, আজ রাত 9টা থেকে বন্ধ হচ্ছে না দ্বিতীয় হুগলি সেতু। নিঃসন্দেহে বড় খবর, আপাতত স্থগিত দ্বিতীয় হুগলি সেতু মেরামতির সিদ্ধান্ত। অন্যদিকে শহরে মেট্রো প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ। বাংলায় কি কি রেল প্রকল্প হচ্ছে, কত টাকা অনুমোদন, এই সব তথ্য দিয়ে মমতাকে আমন্ত্রণ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। 22 আগস্ট 3টি মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে 6 নম্বর ব্রেকিং, কলকাতা মেট্রোর মাটির তলায় মেট্রো স্টেশনগুলো বেহাল। সমীক্ষক সংস্থার রিপোর্টে উদ্বেগজনক তথ্য, আর রিপোর্ট পেয়েই টেন্ডার কলকাতা মেট্রো ভবনের তরফ থেকে। প্রথম পর্বে সেন্ট্রাল থেকে কবি সুভাষ পর্যন্ত মেরামতি, নজরে মেট্রো লাইন, ডি ওয়াল সুড়ঙ্গের অবস্থাও। আজকে 7 নম্বর ব্রেকিং, তিলোত্তমার মা বাবার আবেদনে সারা রাষ্ট্রপতি সিগনিফিকেন্ট। মুখ্য সচিবকে পদক্ষেপের নির্দেশ রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে। নবান্ন অভিযানে পুলিশের হাতে নিগ্রহের অভিযোগ, রাষ্ট্রপতিকে চিঠি লেখে তিলোত্তমার পরিবার। আজকের 8 নম্বর ব্রেকিং, ট্রাম্প পুতিন বৈঠককে ভালো চোখেই দেখছে ভারত চায় দ্রুত ইউক্রেন সমস্যা মিটুক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে আলোচনায় একমাত্র পথ। ট্রাম্প ও পুতিনের বৈঠক নিয়ে বিবৃতি বিদেশ মন্ত্রকের তরফ থেকে, সিগনিফিকেন্ট বড় খবর। আজকে 9 নম্বর ব্রেকিং, ভর সন্ধ্যে চক্ররেলের প্ল্যাটফর্মে খুন। প্রিন্সেপ ঘাট স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে হুলস্থুল পড়ে যায়, যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। দেহে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন ছিল, খবর ব্রেক করেছি আমরা। আজকের 10 নম্বর ব্রেকিং, ধসের জেরে বিপদ বাড়ছে পাহাড়ে, উদ্বেগের খবর। পুজোর মুখে ধাক্কা উত্তরবঙ্গের পর্যটনে, পাহাড় প্রেমী বাঙালির সিকিম সফরে বাগড়া। ভয়ঙ্কর, হ্যাঁ সত্যি। এখন যে খবরটা আপনাদের শোনাবো তাতে ভয় আছে বটে। पूरी टनल जो है, मैंने पहले बहुत बार भी बताया हूँ कि 40 साल पुरानी हो गई है, इसकी रिहैबिलिटेशन की जरूरत है। पूरी टनल जो है 40 साल पुरानी हो गई है, इसकी रिहैबिलिटेशन की जरूरत है। বিপর্যয় গন্ধ পাচ্ছেন, এখনো ভাবছেন যে আমরা প্যানিক ছড়াচ্ছি, মোটেই নয়। আমরা সাবধান হতে বলছি, মেট্রো কর্তৃপক্ষও কিন্তু সাবধান। তিলকে তাল করে আমরা দেখাতে চাইছি না, একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। যার কথা শুনলেন সেই ভদ্রলোককে চেনেন, তিনি কলকাতা মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি।
উনি মেট্রোর পাতাল পথ নিয়ে মানে সুড়ঙ্গ পথ নিয়ে প্রকাশ্যেই উদ্বেগের কথা জানাচ্ছেন। কারণ কলকাতা মেট্রো এই দেশে ওল্ডেস্ট, বয়স হয়ে গেছে কলকাতা মেট্রো। দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত সুড়ঙ্গের অবস্থা খুব একটা ভালো নয়। আমি নয়, এটা মেট্রোর জেনারেল ম্যানেজার বলছেন। সেই আশঙ্কার জায়গা থেকেই তড়িঘড়ি মেট্রোর ভূগর্ভস্থ পথের স্বাস্থ্য পরীক্ষাও করিয়ে ফেলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। সমীক্ষা রিপোর্টে কি আছে অবশ্যই আপনাদের বলবো। তার আগে উদয় রেড্ডি মানে জিএম, জেনারেল ম্যানেজার, তিনি আরও কি বলছেন খুব যত্ন করে শুনুন। देखिए, आई मीन जो टॉलीगंज से दमदम तक का जो ट्रैक है उसमें जो स्पीड पे चल रहा है 55 kmph पे चला है, वो 55 kmph सैंक्शन है, उतना ही चल रहा, अभी भी उतना ही पे चलेगा। বুঝতেই পারছেন মেট্রো রেকের গতিবেগ একদম বেঁধে দেওয়া হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। কজন জানেন? আপনি হয়তো রোজ মেট্রোতে উত্তর থেকে দক্ষিণ যান বা দক্ষিণ থেকে উত্তর আসেন, বা হয়তো দুবারই যাতায়াত করেন, সকালে একবার, রাতে বা সন্ধ্যায় আরেকবার, কিন্তু এই তথ্য অনেকে জানে না। দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত কখনোই এখন ঘন্টায় 55 কিলোমিটার তার বেশি গতিবেগে মেট্রো রেকগুলো ছোটানো হচ্ছে না। এর যুক্তি আছে, যেখানে মেট্রো সূত্রেই জানা যাচ্ছে যে ভূগর্ভস্থ রেলপথে ঘন্টায় 80 কিলোমিটার গতিতে রেক চালানো সম্ভব, তাহলে ঘন্টায় 25 কিলোমিটার গতি কেন কমিয়ে দেওয়া হচ্ছে? কখন কমানোর দরকার পড়ে? যখন পরিস্থিতি খুব একটা অনুকূল থাকে না। এটা কিন্তু সাবধানতা, এটা কিন্তু ভালো। অ্যাকচুয়ালি সাবধান হওয়া ভালো, সাবধানের মার নেই, বিপদের ঝুঁকি থাকে। যত গতিতে ছুটবে মাটিতে ভাইব্রেশন, পাতাল পথে ভাইব্রেশন তত বাড়বে। মেট্রোর সুড়ঙ্গ সেই কম্পন কি নিতে পারবে না? এটাই কি ভাবনা? কম্পনেই বিপর্যয়ের আশঙ্কা, নাকি মেট্রো ট্র্যাকই এখন 80 কিলোমিটার গতিবেগে রেক ছোটানোর পক্ষে উপযুক্ত নয়? কোনটা? যে কোনো পরিকাঠামো, সেটা কনক্রিটের তৈরি হোক, স্টিলের তৈরি হোক, সেই পরিকাঠামোর একটা সার্ভিস লাইফ আছে। ফলে যত দিন যায় আস্তে আস্তে সেই সার্ভিস লাইফ ক্ষয়তে থাকে। ফলে এই ক্ষয়ে যাওয়া সার্ভিস লাইফে পরিকাঠামোর ক্ষেত্রে যে ধরনের ডিস্ট্রেস, ড্যামেজ সেটা হয়, তার একটা আগাম অনুমান করা দরকার। কি বলবো, জনসুরক্ষার তাগিদে বিশেষত কলকাতা এখন একটা গণপরিবহন ব্যবস্থা লাইফলাইন কলকাতা শহরে মেট্রো। ফলে এখানে দাঁড়িয়ে যদি যাত্রী সুরক্ষার কথা ভাবতে হয়, তাহলে এই পরিকাঠামো সুরক্ষাটাকে প্রথম এনশিওর করতে হবে। ব্যবস্থা নিলে কিন্তু আগে ভাগে নেওয়াই ভালো। বিপদ এসে যাওয়ার পর তখন বুদ্ধি বাড়লে কোনো লাভ নেই। মেট্রো কর্তৃপক্ষ কিন্তু একটা নজির দেখার পর এখন অত্যন্ত সতর্ক। ঠিক সেই জায়গা থেকেই কি কলকাতা মেট্রো কর্তৃপক্ষ সংরক্ষণে এবং রক্ষণাবেক্ষণে নজর দিচ্ছে? কবি সুভাষ স্টেশনে পিলারে ফাটল মেট্রোকে মানে মেট্রো কর্তৃপক্ষকে সজাগ করেছে। শুধু কবি সুভাষ স্টেশন হওয়ায় মানে এই যে ঘটনাটা ঘটেছে পিলারে ফাটল, বহু মানুষ কিন্তু এখন তাদের দুর্ভোগ চরমে। आई मीन कवि सुभाष का डिजास्टर नहीं कहेंगे, ये हम लोग इसको करीबन 2014 से जो है ये प्रॉब्लम है, सबको पता है। स्टेशन हैड टू बी क्लोज डाउन बिकॉज ऑफ सेफ्टी रीजंस, बिकॉज अभी भी ट्रेन चल रही है, बट लेकिन वी डू नॉट वांट द पैसेंजर्स टू गेट हर्ट इन इट। 4 দশক ধরে মেট্রো যখন কলকাতার বুকে চলেছে, কখনো এলিভেটেড ওয়েতে চলেছে, কখনো আন্ডারগ্রাউন্ড মেট্রো টানেলের মধ্যে দিয়ে গেছে, কিন্তু এই প্রত্যেকটা ক্ষেত্রেই অপারেশনের সাথে মেনটেন্যান্সের আসপেক্টটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু সেটা বহু ক্ষেত্রেই ডাইলুটেড হয়েছে। এবং বিশেষত মাটির তলা দিয়ে যখন মেট্রো যাচ্ছে, এই ধরনের ক্ষেত্রে টানেল বা টানেল ওয়ালস যেগুলোকে আমরা বলি কলকাতা শহরে, ডায়াফ্রাম ওয়াল, সেগুলোর মধ্যে থেকেও মাঝে মাঝে যে জল বেরিয়ে আসার ঘটনা ঘটছে, এটা আসলে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে কোথাও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে একটা ত্রুটি রয়েছে, একটা ডাইলুশন রয়েছে। তা না হলে পরে তো এই ঘটনা ঘটতে পারে না। प्लानिंग है तो इस रिहैबिलिटेशन के लिए कंसल्टेंसी लगाई गई है एंड रिपोर्ट मोटा मोटी पहुंच गई है। हम लोग विल बी प्रपोजिंग इट टू बोर्ड, सैंक्शन मिलने के बाद विल स्टार्ट द वर्क। সংরক্ষণের কাজ তো শুরু হবে, কিন্তু একবার ভাবুন যদি একদিন হঠাৎ করেই আমি আপনি জানতে পারি যে টালিগঞ্জ থেকে দমদম পর্যন্ত একদিকের মেট্রো স্টেশন বন্ধ করে দিতে হয়েছে, ধরুন কাজের জন্যেই, কি হাল হবে বলুন তো আমাদের?
যাত্রী সুরক্ষার কথা ভেবে মেট্রো কিন্তু কোনো ঝুঁকি নিতে চাইছে না। আপনি আমরা সমস্যার মধ্যে পড়বো ঠিকই, কিন্তু যদি এমন দিন আসে সেটাকেও অ্যাকসেপ্ট করতে হবে। মেট্রোই এখন মেগা সিটির মূল লাইফলাইন। এত কিছু বলছি তার আরও একটা কারণ হচ্ছে একটা রিপোর্ট। রাইটস ভূগর্ভস্থ মেট্রো স্টেশনগুলির বেহাল অবস্থা নিয়ে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে, আর সেই রিপোর্ট হাতে পেয়েই কলকাতা মেট্রো ভবন নড়ে চড়ে বসেছে। তড়িঘড়ি টেন্ডার ডাকা হয়েছে। স্টেশন ধরে ধরে রিপোর্ট দিয়েছে রাইটস। এটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। স্টেশন ধরে ধরে রাইটস রিপোর্ট দিয়েছে। 3টি বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কি কি? 1 নাম্বার 1 হচ্ছে মেট্রো লাইন বা ট্র্যাক। 2 হচ্ছে ডি ওয়াল সহ মাটির নিচে সুড়ঙ্গের বর্তমান অবস্থা কেমন। 3 হচ্ছে প্ল্যাটফর্ম এবং পিলার। পাতালে কি আরো বড়সড় বিপর্যয় অপেক্ষা করছে? কলকাতা মেট্রোর একাধিক মেট্রো স্টেশন, প্ল্যাটফর্ম, পিলার, এমনকি মেট্রো লাইনের অবস্থা ভয়াবহ। কোথাও একটা ওভার কনফিডেন্স কাজ করে যে আফটার কনস্ট্রাকশন আমি হচ্ছে জাতির উদ্দেশ্যে একটা পরিকাঠামো ছেড়ে দিলাম এবং তার হেলথ মনিটরিং পিরিয়ডিক্যালি আমি করব না, এই ভাবনা যদি হয় তাহলে আমি বলছি যে বড় বিপদ আমাদের জন্য ডেফিনেটলি অপেক্ষা করছে। রেল লাইন অর্থাৎ মেট্রো ট্র্যাক যে ধরনের কম্পন বহন করতে পারে তা আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে বলে রাইটসের তরফে দাবি করা হয়েছে। কবি সুভাষ মেট্রো স্টেশনে বিপর্যয়ের পর আর কোনো রকম ঝুঁকি নিতে নারাজ মেট্রো কর্তৃপক্ষ। প্রথম ভাগে সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে কবি সুভাষ, তারপর মহাত্মা গান্ধী রোড থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত কাজ শুরু হবে। তবে 9 মাসের মধ্যে এই কাজ শেষ করার কথা বলা হলেও মেট্রো আধিকারিকরা দাবি করেছেন 1 থেকে 1.5 বছরের বেশি সময় লাগবে। When it comes to the passengers, we suffer along with them. ये नहीं कि जो है पैसेंजर्स को दिक्कत में डालकर हम लोग कर रहे हैं। Every day we are following it up. Every day the entire administration is after it. পাহাড় মানেই সবসময় একটা ভয়ঙ্কর সুন্দর ব্যাপার। আমরা কথায় কথায় বলি না ভীষণ সুন্দর, এটা পাহাড়ের ক্ষেত্রে উপযুক্ত, কারণ পাহাড়ে সৌন্দর্যও আছে আবার বিপদও আছে। এখন সেই বিপদ অনেক বেশি, কিন্তু এক্ষেত্রে যা দেখছি এই সুন্দর কথাটা আমরা একটু দূরে সরিয়ে রাখছি, কারণ উদ্বেগের খবর। এখন পুরোটাই হচ্ছে ভয়ঙ্কর। আমাদের উত্তরবঙ্গের কথা বলছি। তার থেকেও বেশি যদি কিছু থাকে সেটা হচ্ছে বাস্তব হচ্ছে যে রাস্তা। দেখুন, বাংলা সিকিম সংযোগকারী 10 নম্বর জাতীয় সড়ক, এটা কিন্তু এখন নামেই আছে, আসলে তা প্রত্যেক দিন একটু একটু করে মুছে যাচ্ছে। ওদিকে ওপর থেকে পাথরের স্রোত নামছে যখন তখন, আর আরেকদিকে রাস্তা ধসে গিয়ে সোজা তিস্তায় গিয়ে মিশছে। এরপর সেই রাস্তা বেঁচে থাকতে পারে এখন সম্ভাবনা খুব কম, ওখানেই রাস্তার দায়েন। আবারও ধস। NH 10-এ প্রতিদিন এভাবেই ধস নামছে। একদম দেখাবো ছবিটা উপর থেকে কিভাবে অসংখ্য পাথরের স্তূপ নেমে আসছে, এবং রাস্তা যতবার খোলা হচ্ছে ঠিক এভাবেই কিন্তু এই রাস্তাগুলো আবার বন্ধ হয়ে যাচ্ছে। উপর থেকে রাশি রাশি পাথর নেমে আসছে, এই পাহাড়ের মাটি আর ধরে রাখা যাচ্ছে না। পাহাড় যেন হাল ছেড়ে দিয়েছে, নইলে এই জিনিস কিভাবে হয়? পাথর মাটি এসব হুড়মুড়িয়ে নামছে, বড় বড় বোল্ডার এসে পড়ছে রাস্তার ওপর, মুহূর্তে সব তছনছ। সিকিমে যাওয়া লাইফ লাইন 10 নম্বর জাতীয় সড়ক জুড়ে এখন বিপদের বাস। অথচ সিকিম মানেই তো বাঙালির সবচেয়ে পছন্দের একটা জায়গা। ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লেই হলো। যে কাউকে প্রশ্ন করুন কোথায় যাচ্ছেন, উত্তর পাবেন এই তো যাই একটু সিকিম। প্রকৃতির আরো কাছাকাছি পৌঁছে যাওয়ার ঠিকানা, কিন্তু সেই পথ এখন বন্ধ হওয়ার পথে। জাতীয় সড়ক তো গেছেই, ঘুরপথে লাভাল ওলেগাঁও হয়ে কোনো মতে এখনও ওঠা যাচ্ছে ঠিকই, কিন্তু সেখানেও থাবা বসিয়েছে ধস। এরপর তো সিকিম যাওয়া ভুলে যেতে হবে। যা অবস্থা, চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে সব। ঠিক এখন যেখানটায় ধস নামছে ঠিক তার আগে ওখানে কিন্তু বুলডোজার দিয়ে রাস্তাটাকে খোলার কাজ হচ্ছিল, এবং ঠিক সেই সময়কালে এই এলাকায় কিন্তু আবার নতুন করে ধস নামে, এবং কিভাবে হু হু করে পাথর নামছে সেই ছবিটা একদম দেখাচ্ছি ক্যামেরাতে, যে কি বর্তমান পরিস্থিতি, যে পরিস্থিতির মধ্যে এই NH 10 রয়েছে। শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পং যাওয়ার মূল পথের এখন বেহাল দশা, অথচ
কিছু করা যাচ্ছে না? এটাই চলবে দিনের পর দিন? এই পথ কি এত হেলা ফেলার বিষয়? पहाड़ से गिर रहा है तो थोड़ा बहुत वॉल खुदाई करके वॉल लगा दिया, बस हो गया। वो फिर दूसरा साल वही टूट जाता है। ये तो सोल्यूशन नहीं है। ये सोल्यूशन नहीं, कुछ परमानेंट सोल्यूशन होना चाहिए, क्योंकि पानी जमा हुआ है, ऊपर नीचे नीचे काम करेगा, फिर ऊपर से गिर जाएगा। इमरजेंसी काम ही हो रहा है, इसका परमानेंट शायद सोल्यूशन अभी हो जाएगा, उसके बाद से अच्छा होगा। जो अभी यहाँ के आम आदमी है उनको बहुत दिक्कत हो रहा है। দিনের পর দিন একই ভোগান্তি। দেখুন, পর্যটনও তো ধাক্কা খাচ্ছে না। বাঙালি তো পাহাড় প্রিয়, বাঙালি কিন্তু সিকিম প্রিয়, প্রচুর বাঙালি যান। কি করে চলবে এমন সিনারিও যদি চলতেই থাকে? সিকিমের সঙ্গে আমাদের রাজ্যে যোগাযোগটাই প্রায় বন্ধ হতে বসেছে। তারপরও যুদ্ধকালীন তৎপরতায় কোনো পদক্ষেপ করা হবে না, হচ্ছে বটে, কিন্তু আরও বেশি পদক্ষেপ প্রয়োজন। কিসের জন্য অপেক্ষা করা হচ্ছে? আরও বড় কোনো বিপদ, ঠিক যেমন উত্তরকাশীর ধারালিতে দেখা গেছে, কিংবা জম্মু কাশ্মীরের কিস্তওয়ারে। আমরা কি তার জন্য অপেক্ষা করছি? এখানে তেমন কিছু না ঘটলে কি স্থানীয় প্রশাসনের টনক নড়বে না? সিকিমের লাইফলাইন NH10 আদৌ থাকবে কিনা সেই প্রশ্নটাই কিন্তু মাথা চাড়া দিচ্ছে। এই গোটা এলাকার ছবিটা গত কয়েকদিন ধরে লাগাতার আমরা দেখেছি, আবারও দেখাচ্ছি। বিপজ্জনক অবস্থায় বিভিন্ন জায়গায় বহু রাস্তা ঠিক এভাবেই ঝুলছে। রাস্তা ঝুলছে, রাস্তা নদীতে মিশছে, এটাই রুটিন। টানা বৃষ্টিতে ধসের কবলে পাহাড়ে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। তার মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থা 10 নম্বর জাতীয় সড়ক। বারবার এই রাস্তায় কেন ধস নামে? কেন তলিয়ে যাচ্ছে জাতীয় সড়ক? বারবার ধসের পর পাহাড় কেটে ফের রাস্তা তৈরি কি একমাত্র পথ? এই গোটা এলাকায় একাধিক কেন্দ্রীয় সংস্থা কাজ করছে উন্নয়ন সংক্রান্ত নানা প্রকল্পে। একদিকে যেমন এই তিস্তার উপর বাদ দিয়ে একাধিক বিদ্যুৎ নির্মাণ করা হচ্ছে, জলবিদ্যুৎ প্রকল্প, তেমনি ঠিক এই পাহাড়ের ভিতরে একাধিক টানেল পথে, সেবক রংপুর রেলপথে প্রকল্পের কাজ জোর গতিতে চলছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার এই রাস্তায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে। বিকল্প উপায় কি? সেই বিকল্পের খোঁজেই এদিন পাহাড়ের এই ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো পরিদর্শন করলেন সাংসদ রাজু বিস্ত। একই সঙ্গে পাহাড়ের যে সমস্ত বিভিন্ন সংস্থাগুলো কাজ করছে তাদের কর্তারাও এদিন হাজির ছিলেন। नदी के ऊपर से जो है जब तक जो है ओवर ब्रिज बना करके नहीं ले जाएंगे बहुत सारी जगह पे, तब तक इस सड़क पे चलना बहुत सुरक्षा की दृष्टि से बहुत ठीक भी नहीं है। ঠিক নেই কিছুই, এটাই তো মুশকিল। পাহাড় কাটতে কাটতে বহু এলাকায় রাস্তা পাহাড়ের ভিতর দিয়ে যাওয়া রেল টানেলের খুব কাছাকাছি রয়েছে। ফলে ওই এলাকাগুলোতে নতুন করে পাহাড় কাটা মানেও বড় সংকট। বিপদ ক্রমেই পাহাড় প্রমাণ হয়ে উঠছে। প্রতিদিন প্রায় রাস্তা বন্ধ থাকায় 200 কোটি টাকার ক্ষতি হচ্ছে। প্রায় 1000 গাড়ি প্রতিদিন এই এলাকায় চলাচল করে। এই এলাকায় যে সমস্ত বাসিন্দারা থাকেন তাদেরও জীবনযাত্রা কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে। দোকানপাট বন্ধ, বড় গাড়ি চলাচল না করা, জিনিসপত্রের দাম বাড়ছে। বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়লে তাদেরকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও বিপদের মুখে পড়তে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই যে এলাকাগুলোতে বারবার ধস নামছে, সেতিঝোড়া, 29 মাইল সহ বিভিন্ন এলাকা, সেই এলাকাগুলোতে স্থায়ী সমাধান চাইলে একমাত্র বিকল্প রাস্তা বা বিকল্প টানেল তৈরি করতে হবে। একদম তিস্তার নদী গর্ভ থেকে বাঁধ তুলে নিয়ে এসে বাদ দিতে হবে, নতুবা এই টালি দিয়ে কোনো মতে কোনো একটা রাস্তা ধসে গেলে সেই এলাকায় পাহাড় কেটে এই রাস্তাকে রক্ষা করা যাবে না। ফলে বিকল্প ভাবনা চিন্তা করে দ্রুত কাজ শুরু না করা গেলে আগামী দিনে এই NH10 থাকবে কি না সেটাই কিন্তু বড় প্রশ্নের মুখে। দেখলেন তো, আমাদের রিপোর্টারের কথাতেই স্পষ্ট, ও কিন্তু নর্থ বেঙ্গলের ছেলে। ওইখানকার পালস এবং ওখানকার যে এলাকাগুলো আছে হাতের তালুর মতো চেনে প্রসেনজিৎ। ও কিন্তু বলছে যে সব আয়োজন মেকশিফট বন্দোবস্ত হয়, ওই তাৎক্ষণিক সাময়িক, কিন্তু তাতে হবে না, লং টার্ম বন্দোবস্ত চাই। এই যে অবস্থা, তার রেজাল্টটা কি হবে? সামনে পুজো, মানুষ সিকিম যাবেন না, বা সিকিম থেকে লোকজন বাংলায় আসবেন না, বিচ্ছিন্ন হয়ে পড়াটাই কি আমাদের ধাতেশ হয়ে যাবে তাহলে? এবং আশ্চর্যের কথা কি জানেন, এক্ষেত্রেও সেই আমরা ওরা ঝামেলা ঠিক ঢুকে গেছে। पहली बार नहीं है, हर साल ये ड्रामा है। PWD के पास था, लेकिन PWD ने 23-24 में भी जब काम किया, उस समय में जो है जो पक्की तरह से इसका काम होना चाहिए था, नहीं, वो ऊपर काम हुआ, और आज उसी स्पोर्ट्स पे दोबारा जो है NHIDCL को काम करना पड़ रहा है। অর্থাৎ দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার হিসেবটা পরিষ্কার, আগে কিছু হয়নি তাই এখন আর সামলানো যাচ্ছে না,
এটাই হচ্ছে তাদের যুক্তি। আসলে এই 10 নম্বর জাতীয় সড়কে বাংলার ভাগে থাকা প্রায় 57 কিলোমিটার অংশ আগে দেখভালের দায়িত্বে ছিল রাজ্যের পূর্ত দফতর মানে পিডব্লিউডি, কিন্তু জাতীয় সড়কের ঠিকমতো দেখাশোনা রক্ষণাবেক্ষণ করছে না বাংলার সরকার। এই অভিযোগে গোলমাল বাড়তে থাকে। সাংসদ রাজু বিস্তা এবং সিকিমের মুখ্যমন্ত্রী দু তরফেরই অভিযোগ, তাদের অভিযোগের ভিত্তিতে শেষ পর্যন্ত 10 নম্বর জাতীয় সড়কের দেখাশোনার দায়িত্ব কেন্দ্রীয় সরকার নিজের হাতে নিয়েছে, যা এখন জাতীয় সড়ক উন্নয়ন নিগমের হাতে রয়েছে। অর্থাৎ আগে ছিল রাজ্য, এবার কেন্দ্রের হাতে ভার, রক্ষণাবেক্ষণের ভার। দু ক্ষেত্রেই একটা মিল রয়েছে, কি বলুন তো সেটা? রাস্তার অবস্থা এক, দুরবস্থা এক, তাতে কোনো বদল কিন্তু হয়নি। অথচ এই জাতীয় সড়কের ওপরেই নির্ভরশীল পাহাড়ের পর্যটন ব্যবসা, যা দিন দিন ধসে যাচ্ছে। এখন তো আবার পুজো। नेचुरली इस पे NHPC, इरकॉन एंड NHADCL तीनों को इकट्ठा मिलकर काम करना है। दैट इज द फाइनल सॉल्यूशन। हाईवे पे इरकॉन कोई काम नहीं कर रहा, हम लोग टनल बना रहे हैं, टनल खुदाई करके टनल मेरी स्टेबल है तो बाकी जगह कहाँ डिस्टर्ब होगा? सबसे ज्यादा डिस्टर्बेंस तो हमने टनल पे हुआ ना। रिवर साइड से प्रोटेक्शन करना पड़ेगा और पहाड़ में जितना भी कटिंग किया उसको इमीडिएटली प्रोटेक्ट करें, अदरवाइज वो फिर स्लाइड होता रहेगा। NHPC এবং ইরকনের কর্তারাও আসলে পথ হাতড়ে বেড়াচ্ছেন। বাঁচার পথ কি, কার কাছে আছে সহজ উত্তর? কারণ শিগগিরই সেটা না পাওয়া গেলে কিন্তু আরও অনেক বড় সংকটের মুখোমুখি দাঁড়াতে হবে উত্তরবঙ্গকে, বিশেষত আমাদের রাজ্য থেকে সিকিম যাওয়ার যে রুট, সেই রুট। जो NH10 की सड़क थी वो अपना अस्तित्व खो चुका है, क्योंकि उधर से जो है नदी आकर के सड़क को वो ऑलमोस्ट ख़त्म सा नील सा हो गया बहुत सारी जगह में। जब तक NHPC इरकॉन और NHPC इरकॉन के साथ NHADCL के मिल करके काम नहीं करेंगे, इसका कोई लॉन्ग टर्म समाधान नहीं होगा। মান্নাদের গান দিয়ে এই খবরটা পরিবেশন করি। আমি আগন্তুক, আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক কষতে দিলাম। দেখুন, জীবনের সব অঙ্ক কিন্তু মেলে না, এত সহজে মেলে না। হিসেবে যারা দড়ো তারাও এই অঙ্ক করতে গিয়ে হোঁচট খাচ্ছেন বা খাবেন। সরকারি হিসেবে মালদা জেলায় প্রসবের সংখ্যা কমছে, মানে বার্থ, প্রসব সেটা কমছে, কিন্তু বার্থ সার্টিফিকেট মানে জন্ম শংসাপত্র রেজিস্ট্রেশন এক লাফে আশ্চর্যজনকভাবে বেড়ে গেছে। এবং সেটা এতটাই বেড়েছে যে জেলা প্রশাসনও তার কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। বড় খবর না? ইন্টারেস্টিং না? জেলা শাসক নিতিন সিংহানিয়ার নির্দেশে তদন্তও শুরু হয়েছে। একদিকে স্বাস্থ্য দফতর, অন্যদিকে জেলা প্রশাসন হিসেবের গরমিল খুঁজতে যৌথভাবে নেমে পড়েছে। জেলায় কমছে সন্তান প্রসবের সংখ্যা, কিন্তু দিন দিন বাড়ছে জন্ম শংসাপত্র নথিভুক্তকরণ, যা চিন্তায় ভাঁজ ফেলেছে মালদার প্রশাসনিক কর্তাদের কপালে। জেলা স্বাস্থ্য দপ্তরের সূত্রের খবর, 2023 সালে জেলা পঞ্চায়েত দপ্তর থেকে মোট 44,229টি জন্মের শংসাপত্র অনুমোদন করা হয়েছিল। 2024 সালে সেই সংখ্যা এক ধাক্কায় বেড়ে দাঁড়ায় 55,921টি, আর চলতি বছরের 15 জুলাই পর্যন্ত সেই সংখ্যা 23,026টি। সন্দেহ বাড়াচ্ছে ইংরেজবাজারের যদুপুর 1 নম্বর ও মানিকচকের উত্তর চণ্ডীপুর পঞ্চায়েতের পরিসংখ্যান। সূত্রের দাবি, যদুপুর 1 পঞ্চায়েতে 2022 সালে জন্ম শংসাপত্র অনুমোদিত হয়েছিল 25,602টি। 2024 সাল পর্যন্ত এখানে প্রতি মাসে গড়ে 711টি জন্মের শংসাপত্র অনুমোদিত হয়েছে। চলতি বছরের মার্চ মাসেই এই পঞ্চায়েতে অনুমোদিত হয়েছে 803টি শংসাপত্র। আর উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে 2022 সালে 536টি, 2023 সালে অনুমোদন করা হয়েছিল 538টি শংসাপত্র, কিন্তু 2024 সালে এখানে অনুমোদিত হয়েছে 4,547টি শংসাপত্র। চলতি বছরের 15 জুলাই পর্যন্ত অনুমোদিত হয়েছে 3,240টি শংসাপত্র। জেলা স্বাস্থ্য দপ্তর এই বিষয়ে তদন্ত শুরু করেছে। প্রত্যেকটা বার্থকে ভেরিফাই করানোর চেষ্টা করছি। প্রচুর ডিলেড রেজিস্ট্রেশন আছে। বিওমোইচদের এখন অ্যাপ্রুভাল করা হয়েছে। বিওমোইচরা যে পর্যায়ে থেকে অ্যাপ্রুভ করতে পারে তারও ব্যাকলগের প্রচুর রিকুইজিশন তার কাছে চলে এসেছে, যেটা আসার কথা। সীমান্তবর্তী জেলা মালদা, পাশেই বাংলাদেশ। প্রায়ই মালদা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগ সামনে আসে, আর সেখানেই দিন দিন জন্ম শংসাপত্র অনুমোদনের হার সন্দেহজনক বৃদ্ধি অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবার একটা তথ্য দিই আপনাদের।
শুধু মানিকচকের উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের হিসেবেই আপনার চোখ কপালে তুলে দেওয়ার পক্ষে যথেষ্ট। গত 3 বছরে এই পঞ্চায়েতে শংসাপত্র দেওয়ার গড় বলছি অ্যাভারেজ মাসে মানে বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয় 185 185। আবার বলছি সংখ্যাটা 185 185। অথচ চলতি বছরের মার্চ মাসে 727টি জন্ম শংসাপত্র অনুমোদিত হয়েছে, মানে ইস্যু করা হয়েছে। চলতি বছরের 15ই জুলাই পর্যন্ত অনুমোদিত শংসাপত্র সংখ্যা কত? 3240, 3240। আচ্ছা, যদি তাই হয় তাহলে বাংলার এই একটা পঞ্চায়েতই তো জনবিস্ফোরণ ঘটিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। কথাটা তো আমি পরিসংখ্যানের ভিত্তিতে বলছি। মানিকচকের উত্তর চণ্ডীপুর কি চীনের সঙ্গে পাল্লা দিতে শুরু করেছে? এটা কি বিশ্বাসযোগ্য? একমাত্র কুল লোকাল তৃণমূল, বাকিরা সবাই কিন্তু উদ্বেগে। লোকাল তৃণমূল কিন্তু কুল। অঙ্কের হিসেবে আশ্চর্য হওয়ার কিছু নেই বলেই দাবি করছেন নমিতা চৌধুরী, তৃণমূল পরিচালিত ইংরেজবাজার ব্লকের যদুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। তিনি স্যারের ভয়েই নাকি জন্ম রেজিস্ট্রেশনের হিড়িক বেড়ে গেছে। এসআই নিয়ে একটা আতঙ্ক ঢুকে গেছে মানুষের মধ্যে। এই এসআই বলতে যে জন্ম সার্টিফিকেটগুলো করছে আমাদের পঞ্চায়েত থেকে হচ্ছে, অনেকেরই জন্ম সার্টিফিকেট নেই। যাদের যেমন 45 বছর হয়ে গেছে, 46 বছর হয়ে গেছে, ওদেরও জন্ম সার্টিফিকেট নেই। ওরাও করছে, ওই কারণেই আমাদের পঞ্চায়েতে জন্ম সার্টিফিকেটগুলো বেড়ে যাচ্ছে। প্রশাসন দেখছে এই ব্যাপারটা। আচ্ছা, এই যুক্তি বিরোধীরা মানবে কেন বলুন তো? এসআইআর যদি না হতো, ধরে নিন এসআইআর হচ্ছে না, মানে এসআইআর এর কোনো গল্পই নেই, এরকম একটা সিনারিওতে এত মানুষ জন্ম রেজিস্ট্রেশন কি করাতো না? এসআইআর হচ্ছে বলে পুরোটা হচ্ছে। গোলমেলে অঙ্কে বিজেপির একটা সহজ সমাধান আছে। বিজেপির উত্তর হচ্ছে আসলে ইহারে কয় অনুপ্রবেশ। যে নামগুলো দেখছেন সেগুলো ঠিকঠাক নয়, সেগুলো আসলে অনুপ্রবেশকারী, এখানে জন্মাচ্ছে না, পেয়ে যাচ্ছে এসে। তার বর্ডার এলাকায় যে সমস্ত তৃণমূল নেতৃত্বের পঞ্চায়েত প্রধানরা আছেন তারা এখন শংসাপত্র দিচ্ছেন, লাফিয়ে বাড়ছে। কাগজপত্র এখন দিচ্ছেন, এইটা তো আগে থেকে দিতে পারতো, হঠাৎ করে এখন এটা দেওয়ার কেন প্রবণতা বাড়ছে? আরে অনুপ্রবেশের জন্য তো দায়ী বিজেপি সরকার। কারণ অনুপ্রবেশ যদি কোনো বর্ডার দিয়ে হয়, বর্ডার ইজ আন্ডার দ্য কন্ট্রোল অফ সেন্ট্রাল ডিপার্টমেন্ট। স্বরাষ্ট্র দপ্তরটা কার? মধুর এনো সমাপয়েত শেষ পাতে আজকে একটা অন্য রকমের খবর দেব, মন ভালো করে দেওয়ার মতো খবর। আজকের ঘাটালের একটা স্কুলের ছবি দেখুন। আজ সবার ছুটি, আজ জন্মাষ্টমী। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এই ফাঁকে আপনাদেরও শুভেচ্ছা জানিয়ে দিলাম। বাড়ি বাড়ি আজ গোপালের পুজো, কৃষ্ণের পুজো, রাধার পুজো। তালের ক্ষীর থেকে তালের বড়া, নারকেল নাড়ু, মালপোয়ার গন্ধে একবারে মম আজকে বাঙালি পরিবার, বাঙালি অবাঙালি সবার। আর ওরা এই বাচ্চাগুলো, এই পড়ুয়ারা আজকে স্কুলে মন দিয়ে তারা পরীক্ষা দিচ্ছে। না এতটুকু দুঃখ নেই, ক্ষোভ নেই, মন খারাপ নেই যে ছুটি মার গেল বলে, বরং আনন্দ হচ্ছে স্কুলে যেতে পারার আনন্দ। বন্যার জেরে এতদিন স্কুল ভাসছিল, পড়াশোনা সব শিখে উঠেছিল, স্কুলে আসতে না পেরে হাঁপিয়ে উঠেছিল পড়ুয়ারা। রবিবারও তারা স্কুলে আসবে, পরীক্ষা দেবে, আসবেন শিক্ষক এবং দিদিমণিরাও। না, শিক্ষা দপ্তরের কোনো সার্কুলার নেই, কেউ এই নির্দেশ চাপিয়েও দেয়নি তাদের ওপর। ঘাটালের যোগদা সৎসঙ্গ উচ্চ বিদ্যালয় একটা নজির গড়ল, দারুণ নজির। গত 13 তারিখ থেকে পরীক্ষা শুরুর আমরা রুটিন দিয়েছিলাম ছেলে ছাত্রছাত্রীদেরকে। 13-14 পরীক্ষা হবে, 15 তারিখ স্বাধীনতা দিবসের ছুটি এবং 16-17 আমরা প্রথমে সিদ্ধান্তই নিয়েছিলাম যে রবিবার দিনও আমরা পরীক্ষা নেব, সেইভাবেই নোটিশ দেওয়া হয়েছিল। ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে গত পরশু দিন সরকারি নির্দেশক্রমে 16ই আগস্ট আজকে জন্মাষ্টমীর ছুটি ঘোষণা করা হয়েছে, কিন্তু আমরা সেইটাকে সম্মান করেও আমরা বিদ্যালয় ম্যানেজিং কমিটি, আমার যে স্টাফ কাউন্সিল, একাডেমিক কাউন্সিল, আমার সিনিয়র টিচার এবং বেশ কিছু অভিভাবক, তার সাথে সাথে আমি মহকুমা শাসকের সাথে কথা বলেছি এবং আমাদের যে শিক্ষা আধিকারিক এডিআই অফ স্কুলস ঘাটাল
তার সাথেও আলোচনা করে আমি এই 2 দিনের পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছি আমাদের সূচিক্রমে, যাতে করে আমাদের ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত না হয়, অন্যান্য বিদ্যালয়ের তুলনায় পিছিয়ে না পড়ে। আজকে শনিবার এবং জন্মাষ্টমীর ছুটি, সবই ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে আমাদের এই যোগদা সৎসঙ্গ স্কুল, আপনারা জানেন যে এখানে 20 জুন থেকে বন্যা শুরু হয়েছিল। বিগত 1.5 মাস ধরে বন্যার কবলে রয়েছি এবং বিদ্যালয় থেকে সেকেন্ড সাবমিটিভ পরীক্ষার জন্য 3বার রুটিন দেওয়া হয়েছে এবং চেঞ্জ করা হয়েছে। এর ফলে পড়াশোনার ক্ষেত্রে ছাত্রছাত্রীরাও যেমন বারবার একটা কি হবে না হবে চিন্তার মধ্যে রয়েছে, ওই ব্যাপারও তো রয়েছে। তো সেই জায়গা থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহশিক্ষক এবং পরিচালনা কমিটি এই যে একটা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন, আজকে শনিবার ছুটির দিন এবং আগামীকাল রবিবার ছুটি, তা সত্ত্বেও ওনারা যে আন্তরিকতার সাথে পরীক্ষা নিতে চেয়েছে, এতে আমরা অভিভাবকরাও আনন্দিত, আপ্লুত এবং অভিভূত। ওনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH